প্রিয় শিক্ষার্থী, ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী, প্রথম অধ্যায়, অর্থায়নের সূচনা, ইন্ট্রোডাকশন টু ফিনান্স। 2015 সাল থেকে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। সিকিউ থাকবে 60, এমসিকিউ থাকবে 40। এখন প্রথম অধ্যায়টি যেহেতু তত্ত্বীয়, এই ক্ষেত্রে আমাদের সৃজনশীল প্রশ্নে তোমরা জানো জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। জ্ঞানে নাম্বার থাকবে 1, প্রয়োগে অনুধাবনে থাকবে 2, প্রয়োগে থাকবে 3, উচ্চতর দক্ষতা থাকবে 4। এই 10 নম্বরের তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে, আর প্রত্যেকটা প্রশ্ন 10 এবং এমসিকিউতে 40। অর্থাৎ প্রথম অংশে তোমাদের সিকিউতে 60-এর আনসার দিতে হবে, 6-10কে 60, এবং দ্বিতীয় অংশে 40-এর আনসার দিতে হবে। এখন আমি জ্ঞানমূলক প্রশ্ন কিভাবে একটু সংক্ষেপে নির্দেশনা দিব। জ্ঞানমূলক অংশের উত্তর এক বাক্যে লিখলে ভালো হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে 2টি বাক্যও ব্যবহার করা যেতে পারে। অনুধাবন প্রশ্নের 2টি অংশ, প্রথম অংশ জ্ঞান, দ্বিতীয় অংশ অনুধাবন। পুরো বিষয়টি বই থেকে কোনো কিছু সরাসরি না লিখে নিজের ভাষায় লিখলে ভালো হয়। প্রয়োগমূলক প্রশ্নের উত্তর 3টি ধাপ: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ। জ্ঞান অংশে একটি বাক্য নিজের ভাষায় লেখা যেতে পারে। অনুধাবন অংশে জ্ঞান অংশের কোনো অংশের বিষয়ের উপরে লেখা হয় যা বই থেকে লেখা যেতে পারে। সর্বশেষ প্রয়োগ, যে বিষয়টি চাওয়া হয়েছে তা উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত করে লিখতে হবে। 4 উচ্চতর দক্ষতা। এখানে 4টি বিষয় থাকে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং বিশ্লেষণ, যা আমরা প্রথম 3টি বিষয় জ্ঞান, অনুধাবন, প্রয়োগ যথারীতি গয়ের মতো করে দিতে পারি, এবং চতুর্থ অংশ আমরা বিশ্লেষণ অংশে 2টি বিষয়ের মধ্যে তুলনা করে সিদ্ধান্ত করে নিতে হবে 2টি বিষয়ের মধ্যে একটি বিষয়ের পক্ষে বা বিপক্ষে। এখানে যা কিছু লেখা হয় তা বই থেকে প্রাপ্ত জ্ঞান এবং নিজের অভিজ্ঞতা দিয়ে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি মূল আলোচ্য বিষয়ে যাচ্ছি। ভূমিকা: প্রযুক্তিগত উন্নয়ন ও বিশ্বায়নের প্রভাবে ব্যবসা বাণিজ্যের প্রসার আজ সারা বিশ্বব্যাপী। পণ্য ও সেবার যেমন নানামুখী চাহিদা সৃষ্টি হয়েছে, তেমনি প্রতিযোগিতাও বৃদ্ধি পেয়েছে। এই প্রতিযোগিতামূলক বাজারে একটি কোম্পানিকে টিকে থাকতে হলে তাকে অর্থ ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানে অর্থের আগমন ও বহির্গমন কিভাবে ঘটে, এই অর্থের সুচারু নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা করাই অর্থায়নের আলোচ্য বিষয়। এই অধ্যায়ে শিক্ষার্থীরা যা জানতে পারবে: 1. অর্থায়নের ক্রমবিকাশ জানতে পারবে। 2. অর্থায়নের ধারণা ও স্বরূপ ব্যাখ্যা করতে পারবে। 3. অর্থায়নের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে। 4. সামষ্টিক অর্থনীতির কাঠামোতে অর্থায়নের ভূমিকা বর্ণনা করতে পারবে। 5. অর্থায়নের নীতিসমূহ ব্যাখ্যা করতে পারবে। 6. অর্থায়নের নীতিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। 7. অর্থায়নের উপর এই নীতিসমূহের প্রভাব বিশ্লেষণ করতে পারবে। 8. অর্থায়নের লক্ষ্য ব্যাখ্যা করতে পারবে। 9. অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। এখন আমি অর্থায়ন সম্বন্ধে সংক্ষেপে ধারণা দিব। অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে। কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা
ও বাস্তবায়ন করে। এখন আমি একটা অর্থায়নের সংজ্ঞা দিচ্ছি। ফাইন্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ অর্থায়ন বা অর্থসংস্থান। সাধারণ অর্থে ফাইন্যান্স বলতে অর্থ সংগ্রহ করাকে বোঝায়। ব্যাপক অর্থে অর্থের পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলা হয়ে থাকে। ফাইন্যান্স শব্দটি ল্যাটিন শব্দ ফিনিশ হতে এসেছে। এল.জি. গিটম্যানের মতে ফাইন্যান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি, অর্থাৎ অর্থ ব্যবস্থাপনার কলা ও বিজ্ঞান হল অর্থায়ন। অর্থায়নের আমি কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরব। 1. অর্থ ব্যবস্থাপনার প্রক্রিয়া বা কৌশল। 2. প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়ন। 3. আর্থিক বাজার সৃষ্টি। 4. আর্থিক সম্পদ যেমন বন্ড, শেয়ার ইত্যাদির সাথে জড়িত। এখন আমি ব্যবসায় অর্থায়নের একটি সংজ্ঞা তুলে ধরার চেষ্টা করব। সাধারণভাবে কম খরচে নির্বাচিত উৎস হতে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অর্থ সংস্থান করাকে ব্যবসায় অর্থায়ন বলে। আধুনিক ধারণা অনুযায়ী ব্যবসা অর্থায়ন হল মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থের সুষ্ঠু সংরক্ষণ, বিনিয়োগ, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এবং উদ্বৃত্ত অর্থ ও অর্থ সংক্রান্ত যাবতীয় দলিলাদির নিরাপদ সংরক্ষণ করাকে বোঝায়। গ্লোস অ্যান্ড বেকারের মতে সব ধরনের প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অর্থের উৎস নির্ণয় ও এই ধরনের উৎস থেকে সংগৃহীত অর্থ বা ঋণের যথোপযুক্ত ব্যবহারের সাথে ব্যবসায় অর্থায়ন জড়িত। এখন আমি সংক্ষেপে ব্যবস্থাপকীয় অর্থায়ন কাকে বলে, অর্থাৎ ম্যানেজারিয়াল ফাইন্যান্স কাকে বলে, যে অর্থায়ন একটি ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপকের দায়িত্ব নিয়ে আলোচনা করে তাকে ব্যবস্থাপকীয় অর্থায়ন বলে। রাষ্ট্রীয় অর্থায়ন কাকে বলে, পাবলিক ফাইন্যান্স। রাষ্ট্রীয় অর্থব্যবস্থা হলো ওই বিষয়সমূহের একটি যা অর্থনীতি ও রাজনীতির সীমার মধ্যে অবস্থিত। এখন আমি ট্রেজারারের সংজ্ঞা দিব। ট্রেজারার কাকে বলে? একটা ফার্মের অর্থ সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধানকে আর্থিক ব্যবস্থাপক বা কোষাধ্যক্ষ বলে। আর্থিক ব্যবস্থাপক বা ফাইন্যান্সিয়াল ম্যানেজার কাকে বলে? যে ব্যক্তি কোম্পানির অর্থ সংক্রান্ত বিষয়াদি তদারকি করে তাকে আর্থিক ব্যবস্থাপক বলে। আর্থিক ব্যবস্থাপক কর্তৃক গৃহীত প্রধান সিদ্ধান্তসমূহ নিম্নরূপ, অর্থাৎ মেজর ডিসিশন টেকেন বাই দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজার। 1. বিনিয়োগ সিদ্ধান্ত। 2. অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত। 3. লভ্যাংশ সিদ্ধান্ত ইত্যাদি। এখন মুনাফা সর্বাধিকরণ বা প্রফিট ম্যাক্সিমাইজেশন কাকে বলে? কোনো প্রতিষ্ঠানের নিট মুনাফার বৃদ্ধিকরণকে মুনাফা সর্বাধিকরণ বলা হয়। সম্পদ সর্বাধিকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কাকে বলে? শেয়ারের মূল্যের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের মালিকের সম্পদ বোঝা যায়, কাজেই শেয়ার মূল্য বৃদ্ধিকরণকেই সম্পদ সর্বাধিকরণ বলা হয়। শেয়ার মূল্য একটা প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য কী হওয়া উচিত? দি আলটিমেট গোল অর অবজেক্টিভ অফ এ ফার্ম, অর্থাৎ একটা ফার্মের সম্পদ সর্বাধিকরণই চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। শেয়ার মূল্য সর্বাধিকরণ বলতে কী বোঝো?
যে কৌশলের মাধ্যমে একটি কোম্পানি তার শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ করতে পারে তাকে শেয়ার মূল্য সর্বাধিকরণ বলে। স্টক হোল্ডার কে? যারা কোম্পানির মালিক, যেমন সাধারণ শেয়ার হোল্ডার এবং অগ্রাধিকার শেয়ার হোল্ডার, এরা হলো স্টক হোল্ডার। স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ কারা? হু আর স্টক হোল্ডার্স? হু আর স্টেক হোল্ডার্স? অর্থাৎ কর্মকর্তা, কর্মচারী বিন্দু, ক্রেতা, সরবরাহকারী, ঋণদাতা, মালিক এবং অন্যান্য যারা ফার্মের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। বিনিয়োগ সিদ্ধান্ত বা ইনভেস্টমেন্ট ডিসিশন বলতে কী বোঝো? স্থায়ী সম্পত্তিতে এবং চলতি সম্পত্তিতে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তকে বিনিয়োগ সিদ্ধান্ত বলা হয়। সামাজিক দায়বদ্ধতা বা সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে কী বোঝো? সামাজিক দায়বদ্ধতা হচ্ছে এমন একটি ধারণা যেখানে একটি ফার্ম শুধুমাত্র শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ বিষয়ে চিন্তা করবে না, বরং ফার্মের সাথে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগুলো, যেমন কর্মচারী, ক্রেতা, ঋণদাতা, যে অঞ্চলে ব্যবসায়ী প্রতিষ্ঠানটা পরিচালিত সেই অঞ্চলের লোক, অর্থাৎ অন্যান্যদের কল্যাণও চিন্তা করতে হবে। শেয়ার প্রতি আয় কি? আর্নিং পার শেয়ার, ইপিএস। প্রতিষ্ঠানের কর পরিবর্তিত আয়কে মোট সাধারণ শেয়ার দ্বারা ভাগ করে শেয়ার প্রতি আয় নির্ণয় করা হয়। তারল্য, লিকুইডিটি কাকে বলে? একটি ফার্মের যখন স্বল্পমেয়াদী দায়ের সৃষ্টি হয় তা পরিশোধ করার যে ক্ষমতা তাকে তারল্য বলে। মহামন্দা কাকে বলে? 1930 সাল থেকে 1940 সালের সময়কালে আমেরিকায় যে সংকট দেখা দেয় অর্থনৈতিক সংকট দেখা দেয় তাকে মহামন্দা বলে। পোর্টফোলিও থিওরি বলিতে কী বোঝো? এইচ হার্টওয়েজ অ্যান্ড ডাব্লিউ শার্পের ঝুঁকি ধারণার উপর ভিত্তি করে যে থিওরি প্রদান করেছেন সেটাই পোর্টফোলিও থিওরি। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বলতে কী বোঝো? অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল প্রদান করেন উইলিয়াম শার্প। এপিটি প্রদান কে আবিষ্কার করে? এপিটি সম্বন্ধে কে বই লিখেছেন? ডাব্লিউ রোজ। এক মালিকানা কারবার কাকে বলে? যে কারবারের মালিক একজন তাকে এক মালিকানা কারবার বলা হয়। আমরা সাধারণত আর্থিক বিবরণীতে এক মালিকানা কারবার তরল অগ্রাধিকার পদ্ধতিতে করে থাকি। অংশীদারি কারবার কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে 2 বা সর্বোচ্চ 20 জন এবং ব্যাংকিং ব্যবসায় 10 জন যে ব্যবসায় গঠিত হয় তাকে অংশীদারি কারবার বলা হয়। 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী কারবারটি পরিচালিত এবং নিয়ন্ত্রিত। এটা ছিল প্রথম ধাপ। বাকি অংশ আমি দ্বিতীয় ধাপে তুলে ধরব। সবাইকে ধন্যবাদ।